হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, তোমাদের আপকামিং ডব্লিউপি এক্সামের কথা মাথায় রেখে রোজ কিন্তু ম্যাথের ক্লাস দিয়ে যাচ্ছি। আর যে ক্লাসগুলো আমি দিচ্ছি সেখান থেকে 100% যে অঙ্কগুলো করাচ্ছি প্রত্যেকটা অঙ্ক কিন্তু হুবহু কপি হবে। তো আবারও বলছি, যে অঙ্কগুলো আমি করাচ্ছি সেই অঙ্কগুলোই কিন্তু কপি হবে, এর বাইরে কিন্তু একটা প্রশ্ন তোমাদের এক্সামে আসবে না। তো আজকে আমি যে প্রশ্নটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ডব্লিউপি লেডি কনস্টেবল 2018 সালের প্রশ্ন। দেখো, প্রত্যেকটা কনস্টেবল পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কিন্তু সেম থাকে। তোমাদের কালকে আমি একটা প্রশ্ন করিয়েছিলাম ডব্লিউপি কনস্টেবলে, সেখানেও ছিল এই অঙ্কটা, আজকেও কিন্তু দিয়েছে। তো তোমরা একটু এটা করার চেষ্টা করবে, প্রথমে নিজেরা একটু চেষ্টা করবে, তারপরে কিন্তু আমি যেটা করাচ্ছি সেটা দেখবে। দেখো এখানে কী বলছে, 3টি ঘন্টা একবার একসাথে বাজার পর তারা কী করছে, 10, 12, 15 সেকেন্ড অন্তর বাজতে থাকে। কতক্ষণ পর তারা আবার একসাথে বাজবে? তো তোমাদের আমি বলেছিলাম এই টাইপের অঙ্ক যদি এক্সামে আসে, তোমরা চোখ বন্ধ করে যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের এলসিএম করবে। তো 10, 12 আর 15 কিন্তু কী করবে, এলসিএম করবে। তো এখন যদি আমি এটাকে প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে 5 বার যাবে, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 বার যাবে, আর 15কে 2 দিয়ে ভাগ করা যায় না, তো 15 অ্যাজ ইট ইজ সেম থাকলো। এরপরে দেখো, আমি 5 দিয়ে ভাগ করছি, 3 দিয়েও করা যায়, তো পরে করে নেবো, সমস্যা নেই। 5 দিয়ে 5কে ভাগ করলে 1 বার যাবে, 6কে করা যাবে না, 15কে করলে 3 বার যাবে। এরপরে দেখো, যদি 3 দিয়ে আমি করি তাহলে কতবার যাচ্ছে, 6কে করলে 2 বার যাবে, 3কে করলে 1 বার যাবে। তো যে সংখ্যাগুলো আছে সেগুলোকে শুধুমাত্র আমাদের গুণ করতে হবে। তো কী কী সংখ্যা আছে দেখো, 2 আছে 2 বার, 3 আছে 1 বার, আর 5 আছে 1 বার। তো 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60। তো সবগুলোকে গুণ করলে আমরা কী পাবো, 60। আর এটা আমরা কিসে পাবো, দেখো প্রত্যেকটা সংখ্যা কিন্তু সেকেন্ডে দেওয়া ছিল, এখানে দেখো সেকেন্ড অন্তর বাসে থাকে, তো আমরা এটা পেলাম 60 সেকেন্ড। তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। তো এই টাইপের অঙ্ক কিন্তু ডব্লিউপি কনস্টেবলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এর আগের দিনও করিয়েছি, আজকেও দেখো লেডি কনস্টেবল এসছে, প্রত্যেকটা কনস্টেবল পরীক্ষায় এই অঙ্ক থাকে। তো তোমরা অবশ্যই এই টাইপের অঙ্ক আসলে ভুল করবে না। পরের প্রশ্ন দেখো, পার্সেন্টেজ থেকে দিয়েছে যে 600 এর 20%, এক্সের 25%-এর সমান। তো এক্সের মান বা ভ্যালু কত হবে? তো 600 এর 20% মানে আমরা কি লিখতে পারি, 600 গুণিতক 20। দেখো উভয় পক্ষে থেকে পার্সেন্টেজ আর পার্সেন্টেজ ক্যান্সেল করে দিলাম, তাহলে 600 ইন্টু 20, আর এই সাইডে কি লিখতে পারি, এক্স ইন্টু 25 বা 25। এবারে দেখো আমরা এটাকে এইভাবে কাটলাম, 5 5 25, 4 5 20, আর 5 দিয়ে যদি 600কে কাটি তাহলে কতবার যায়, 5 12 60, আর এই 0 120। তাহলে এক্স ইকুয়ালটা আমরা কত পাচ্ছি, 120 ইন্টু 4 গুণ করলে কত হচ্ছে, 4 12 48, 480। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই ইজিয়েস্ট একটা অঙ্ক। তো এই টাইপেরই অঙ্ক থাকবে, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন থাকবে না। তো পরের অঙ্কটা একটা ভালো অঙ্ক, একটা লেভেলের অঙ্ক দিয়েছে। তো তোমাদের এই টাইপের অঙ্ক আমি বলেছিলাম টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স থেকে যখনই অঙ্ক আসবে এই ফর্মুলাটা মনে রাখবে, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে ডিস্টেন্স মানে দূরত্ব হচ্ছে কি, সময় আর যে গতিবেগ তার গুণফলের সমান। ডিস্টেন্স হচ্ছে দূরত্ব, স্পিড হচ্ছে গতিবেগ, আর টি হচ্ছে টাইম। তো বলছে এক ব্যক্তি প্রথম 160 কিলোমিটার 64 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলেন। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে তার টাইম লাগছে কত, টি ওয়ান টাইম লাগছে তার 160 কিলোমিটার, তিনি 64 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছেন। তো এটাই হচ্ছে তার প্রথম ক্ষেত্রে টাইম লাগছে। এরপরে দেখো দ্বিতীয় ক্ষেত্রেও কত, 160 কিলোমিটার, তিনি কত গতিবেগে যাচ্ছে, 80 কিলোমিটার গতিবেগে। ঠিক আছে, তো তার টোটাল টাইম কোনটা, টোটাল টাইম হচ্ছে টি1 প্লাস টি2। এখানে বলেছে ব্যক্তিটি গড় গতিবেগ কত। ঠিক আছে, গড় গতিবেগ, এভারেজ স্পিড। তাহলে এভারেজ স্পিড বের করতে গেলে আমাদের কী করতে হবে, স্পিড ইকুয়াল টু কী হয়ে যাবে, দেখো স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো এভারেজ স্পিড জি লিখলাম, এভারেজ স্পিড কী হয়ে যাবে, ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স কত, দেখো প্রথমে যাচ্ছিলো 160, পরে যাচ্ছে 160, তাহলে 160 প্লাস 160 320 কিলোমিটার ডিস্টেন্স যাচ্ছে। আর টোটাল টাইম কত লাগছে, 160/64 প্লাস 160 বাই হচ্ছে 80। এবারে এটা যদি তোমরা ক্যালকুলেশন করে নাও, ক্যালকুলেশন করলে তোমাদের অ্যান্সার আসবে অপশন নাম্বার সি। তোমরা এটা ক্যালকুলেশন করে দেখো, জাস্ট এলসিএম করতে হবে 64 আর 80। তো 64 আর 80 যদি এলসিএম করো তাহলে তোমরা পাবে, দেখবে নিচে 64 ইন্টু 5 পাবে, 64 ইন্টু 5 পাবে নিচে এরকম। তো 64 আর 64 ক্যান্সেল হচ্ছে, উপরে এখানে থাকবে তোমাদের 160 ইন্টু 5, আর এখানে দেখো এখান থেকে তোমরা পাবে 160 ইন্টু 4। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন জাস্ট একটু করবে, এখান থেকে এলসিএম করে নিলে তোমাদের উত্তর কিন্তু চলে আসবে। পরের প্রশ্ন দেখো, একটি ক্যাম্পে 800 জন লোকের 20 দিনে খাওয়ার মজুত ছিল। ঠিক আছে, কিন্তু ক্যাম্পে কতজন লোক ছিল, 640 জন, তাহলে ওই খাবার দিয়ে 640 জন লোকের কতদিন চলবে। ওকে, তাহলে 800 জন লোকের যে খাবার 20 দিন চলে, 600 জন লোকের সেই খাবার বেশি দিন চলবে। তাহলে এটা ওয়েকিং নিয়মেও করতে পারো যে 800 জন লোকের চলে 20 দিনে, একজন লোকের চলবে কম দিনে, একজন লোকের বেশি দিনে চলবে, আর 640 জন লোকের সেই হিসেবে কম দিন চলবে। তো 20 ইন্টু 800 বাই হচ্ছে 640। তো এইভাবে করবে। কি বলছি, আবার বলছি, দেখো 800 জন লোকের যে খাবার 20 দিন চলে, একজন লোকের সেই খাবারে বেশি দিন চলবে। একের সাপেক্ষে 640 জন লোকের কম দিনে চলবে, কম হলে ভাগ হয় আর বেশি হলে গুণ হয়।
তার মানে আমরা কী করে দেবো, নিচে 640। তাহলে দেখো এই শূন্য কাটলো, 5 ষোলো 80, 4 ষোলো 64, 4 পাঁচা 20, 5 পাঁচা 25 দিন। তাহলে 640 জন লোকের ওই খাবার কতদিন চলবে, 25 দিন চলবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওই কিংডমের মতোই 800 জন লোকের চলে যে খাবার 20 দিন, 800 এর সাপেক্ষে একজন লোকের চলবে বেশি দিনে, একের সাপেক্ষে আমাদের 640 জন বের করতে হবে, তাদের কম দিন চলবে। কম হলে ভাগ হয়, তাহলে 20 × 800 বাই হচ্ছে 640। একদম ইজি অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু ভুল করবে না। এরপরে দেখো লাভ ক্ষতি থেকে, তোমাদের বারবার করে বলছি লাভ ক্ষতি থেকে 3 থেকে 4টা অঙ্ক থাকবে, 3 থেকে 4টা এরকম সহজ অঙ্ক থাকবে। একটা সাইকেলের ক্রয় মূল্য মানে সিপি কস্ট প্রাইস দেওয়া আছে 4000 টাকা। সাইকেলটি যদি এত টাকায় বিক্রি করা হয়, সেলিং প্রাইস হচ্ছে 3200 টাকা, তাহলে কত ছাড় দেওয়া হচ্ছে? দেখো ক্রয় মূল্য ছিল 4000, বিক্রয় করছে 3200 টাকা, তাহলে ছাড় দিচ্ছে কত, 800 টাকা। তো এই 800 টাকা ছাড় আমরা কিসের সাপেক্ষে পাচ্ছি, 4000 টাকার সাপেক্ষে। তাহলে ছাড় পাচ্ছি 800 টাকা কত এর সাপেক্ষে, 4000-এর সাপেক্ষে। তো 4000 টাকা যদি 800 টাকা ছাড় পাই, তাহলে 100 টাকায় কত ছাড় পাবো সেটা বের করলে আমাদের হয়ে যাবে। তো এখানে দেখো এই 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল হলো, এখানে 1 শূন্য 1 শূন্য ক্যান্সেল হলো, 4 20 80। তো ছাড় হচ্ছে কত, 20%। আশা করি বুঝতে পেরেছো। 4000 টাকায় যদি 800 টাকা ছাড় হয়, তাহলে 100 টাকায় কত ছাড় দেবে সেটা বার করলে আমাদের রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে, যে ছাড়ের হার সেটা বেরিয়ে যাবে, ডিসকাউন্ট রেট। তাহলে আবার একটু বলে দিই, দেখো ছাড় হচ্ছে ক্রয় মূল্যের সাপেক্ষে, 4000 টাকায় ছাড় হচ্ছে 800 টাকা, 1 টাকায় ছাড় হবে কত, কম হবে, 800 বাই 4000, আর 100 টাকায় ছাড় বেশি হবে, তো 800 বাই 4000 ইন্টু 100। এটাই করেছি এখানে, আর কিছু না। এবারে দেখো এই যে 6 দাগের অঙ্ক, এটাও আমি আগে করে দিয়েছি, পুলিশ পরীক্ষায় ছিল, আবারও কিন্তু রিপিট হয়েছে, বারবার কিন্তু রিপিট হয় এই অঙ্কগুলো। কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 16 এবং 20 দিয়ে ভাগ করলে প্রতিবারই 5 ভাগশেষ থাকবে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে? তো এই টাইপের ক্ষুদ্রতম সংখ্যা বললেই তোমাদের বলেছি যে সংখ্যাগুলো দেওয়া থাকবে, তার এলসিএম নেবে, 8, 12, 16 আর 20-র এলসিএম করবে, করে প্রতিবার 5 ভাগশেষ থাকবে, সেটা এলসিএমের সাথে যেটা আসবে তার সঙ্গে যোগ করে দিলে ব্যাস মিটে যাবে। তো 2 দিয়ে ভাগ করো, কতবার যায়, 4 বার, 6 বার, 8 বার আর হচ্ছে 10 বার। এবারে যদি আবার 2 দিয়ে ভাগ করি, তাহলে কতবার যাচ্ছে, 2, 3, 4, 5। আবার একবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে করলে 1, 3, 2 আর 5। তাহলে এদের এলসিএম কত হচ্ছে দেখো, 5 দুগুণে 10, 3 10-এ 30, 30 দুগুণে 60, 120, 240। তাহলে এলসিএম বা লসাগু কত পেলাম, 240। এবার 240 হচ্ছে এমন একটি সংখ্যা যে সংখ্যাকে 8, 12, 16 আর 20 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, বাট বলছে প্রতিবারই 5 ভাগশেষ থাকবে। তার মানে এর সাথে আমাদের 5 যোগ করে দাও, কত হচ্ছে, 245। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ। অনুপাত থেকেও অঙ্ক থাকবে, খুব সহজ অঙ্ক থাকবে। দেখো কী বলছে, দুটি সংখ্যার অনুপাত 9:14, যদি বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতর সংখ্যা থেকে 55 বেশি হয়, তবে সংখ্যাগুলি কী কী? একদম সহজ অঙ্ক। তাহলে দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে 9:14, বড় সংখ্যাটি হচ্ছে 14 অনুপাত, ছোটো সংখ্যা হচ্ছে 9 অনুপাত। এদের মধ্যে পার্থক্য কত? দেখো পার্থক্য হচ্ছে 5 অনুপাতের পার্থক্য, বড় থেকে ছোটোর পার্থক্য কত, 5 অনুপাত। আর এই 5 অনুপাতের ভ্যালু কত দেওয়া আছে, 55। 5 অনুপাতের ভ্যালু মানে মান 55, তাহলে 1 অনুপাতের মান কত হবে, 55/5 মানে হচ্ছে 55/5 মানে কত, 11। মানে 55কে 5 দিয়ে ভাগ, তাহলে 1 অনুপাতের ভ্যালু পেয়ে গেলাম। বলতে সংখ্যাগুলো কী কী, তাহলে 1 অনুপাতের ভ্যালু যদি 11 হয়, তাহলে 9 অনুপাতের ভ্যালু কত হবে, 9 × 11 99। 14 অনুপাতের ভ্যালু কত হবে, 14 × 11, 14 × 11 করলে তোমরা পাবে হচ্ছে 154। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি। তাহলে সংখ্যাগুলো কী কী, 99 আর 154, কোনো XY Z ধরে করার দরকার নেই। এবারে কিন্তু একটা ভালো অঙ্ক দিয়েছে। দেখো কিছু কিছু অঙ্ক খুব সহজ থাকবে, কিছু কিছু অঙ্ক একটু টাফ থাকবে, ক্যালকুলেটিভ থাকবে। এ এবং বি এককভাবে একটি কাজ যথাক্রমে 6 দিনে আর কি করছে, 12 দিনে করছে। দুজনে একসাথে 3 দিন কাজ করার পর এ চলে যায়, বি বাকি কাজটি একা সম্পন্ন করে। কাজটি সম্পন্ন করতে মোট কতদিন সময় লেগেছিল? তাহলে দেখো এ কাজটি করতে কতদিন সময় নিচ্ছে, 6 দিন। বি ওই কাজটি করতে কতদিন সময় নিচ্ছে, 12 দিন। ঠিক আছে, এখন এই যে সংখ্যাগুলো আমরা পেলাম 6 আর 12, এদের লসাগু হচ্ছে টোটাল কাজ। 6 আর 12 লসাগু তোমরা সবাই জানো 12 হবে, 6 আর 12 লসাগু করে দেখবে, 6 আর 12 লসাগু হচ্ছে 12 হবে। তাহলে এই যে 12 পেয়েছি, এটা হচ্ছে টোটাল কাজ, টোটাল কাজ। ঠিক আছে, তাহলে এই যে 12 ইউনিট কাজ এ কত দিনে করছে, 6 দিনে। তাহলে এ একদিনে কত ইউনিট করে, এ একদিনে করবে হচ্ছে 2 ইউনিট কাজ। ঠিক আছে, আর বি এই 12 ইউনিট কাজ 12 দিনে করছে, তাহলে একদিনে কত ইউনিট করবে, 1 ইউনিট কাজ করবে, 1 ইউনিট। এরপরে দেখো তারা দুজন মিলে একদিনে কত করবে, তারা দুজন মিলে 1 + 2 3 ইউনিট কাজ করবে, 3 ইউনিট কাজ করবে। এবার দুজনে একসাথে 3 দিন কাজ করছে, তো একদিনে যদি 3 ইউনিট কাজ করে, তাহলে 3 দিনে কত ইউনিট করবে, 3 দিনে 9 ইউনিট কাজ করবে। আশা করি সবাই বুঝতে পেরেছো।
3 দিনে 9 ইউনিট কাজ করবে। এবার দেখো টোটাল কাজ তো 12 ইউনিট, আর 3 দিন একসাথে কাজ করেছে, 3 দিন একসাথে 9 ইউনিট কাজ করেছে, তো 12 মাইনাস 9 বাকি থাকছে কত, 3 ইউনিট কাজ। তো বলছে এ চলে যায়, বি বাকি কাজটি একা সম্পন্ন করে, ঠিক আছে। তাহলে এই 3 ইউনিট কাজ করতে বি এর কতদিন সময় লাগবে, বি একদিনে 1 ইউনিট করে, তাহলে 3 ইউনিট কাজ করতে বি এর সময় লাগবে 3/1 মানে 3 দিন সময় লাগবে, ঠিক আছে। একদিনে 1 ইউনিট করছে, তাহলে 3 দিনে 3 ইউনিট করবে। তো প্রথমে দেখো এ আর বি প্রথমে 3 দিন কাজ করেছে, 3 দিন কাজ করে 9 ইউনিট করেছে, আর বি 3 দিন করে 3 ইউনিট করেছে। তো টোটাল কত, টোটাল 6 দিনে কিন্তু কত ইউনিট হচ্ছে, 12 ইউনিট। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, ঠিক আছে। তো কাজটি সম্পন্ন করতে মোট সময় লেগেছিল 6 দিন। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। না বুঝতে পারলে একটু ভিডিওটা পজ করে নিয়ে বোঝার চেষ্টা করবে। তো গাইস পরের প্রশ্নটা দেখো, পরিমিতি থেকে দিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমাদের বারবার করে বলছি, পরিমিতি থেকে তোমাদের আয়তক্ষেত্রটা চ্যাপ্টারটা দেখে গেলেই 2 থেকে 3টে কমন প্রশ্ন পাবে। তো আয়তক্ষেত্রের এই চ্যাপ্টারটা তোমরা দেখে যেতে ভুলবে না, আমিও করে দেবো, এখানে কোনো চাপ নেই। দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত দেওয়া আছে 460 বর্গমিটার। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের থেকে 15% বেশি হয় তবে আয়তক্ষেত্রটির প্রস্থ কত। তাহলে দেখো এখানে আমাদের কী কী আছে, ক্ষেত্রফল দেওয়া আছে আর দৈর্ঘ্য প্রস্থের থেকে কত পার্সেন্ট বেশি সেটা দেওয়া আছে। তো দেখো প্রথমে আমাদের যে পার্সেন্টেজ দেওয়া আছে তাকে আমরা ভগ্নাংশ করে নেব। তো 15%কে ভগ্নাংশ করতে গেলে 15%-এর জন্য নিচে 100 আসে, ব্যাস। এবারে কাটাকাটি করলে কত হচ্ছে, দেখো 3 5 15, 5 20 100। তো আমরা ভগ্নাংশ করে নিলাম 3/20। তো এই যে 20টা পেলাম এটা হচ্ছে প্রস্থ, ঠিক আছে। এই যে 20টা পেলাম এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রস্থ, ব্রেথ বি। তাহলে বি ইকুয়াল টু আমরা পেয়েছি কত, 20। আর দৈর্ঘ্য প্রস্থের থেকে বেশি বলেছে, তাহলে লেন্থ কী হবে, 20 আর উপরে যে 3 পেয়েছি তাদের যোগফল 23 অনুপাত। তো এগুলো কী পাচ্ছি, অনুপাতে পাচ্ছি। আমরা সবাই জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে লেন্থ কত, 23 অনুপাত, আর প্রস্থ হচ্ছে 20 অনুপাত। তো গুণ করলে আমরা কত পাবো, গুণ করলে পাবো হচ্ছে 460 অনুপাত। এই 460 অনুপাতের ভ্যালু দেওয়া আছে, ক্ষেত্রফল কত দেওয়া আছে, 460 বর্গ মিটার। তো 460 অনুপাতের ভ্যালু কত, 460, 1 অনুপাতের ভ্যালু তাহলে 1 হয়ে যাবে। আমাদের বলেছে আয়তক্ষেত্রটির প্রস্থ কত, তো প্রস্থ কত পেয়েছি আমরা, 20 অনুপাত। তাহলে 1 অনুপাতের ভ্যালু যদি 1 হয় তাহলে 20 অনুপাতের ভ্যালু 20, 1 কে 20 হয়ে যাবে। তো আয়তক্ষেত্রটির প্রস্থ কত, 20 মিটার। আশা করি এবারে দেখো এই যে 10 দাগের অঙ্কটা, এটা আমি অলরেডি তোমাদের করে দিয়েছি। তো এই অঙ্কটা করে তোমরা অবশ্যই কমেন্টে কত উত্তর হচ্ছে সেটা আমাকে জানিও। তাও একবার তোমাদের দেখিয়ে দিই, দেখো এইভাবে লিখবে এ বি সি, এইভাবে লিখবে। তো এ আর বি এর অনুপাত কত দেওয়া আছে, 3:4, বি আর সি দেওয়া আছে 6:5। তাহলে বলছে এ আর সি বার করতে হবে। তো এবারে দেখো এই যে গ্যাপগুলো আছে, 4-এর সামনে কিছু নেই, তার মানে কি 4 লিখে দেবে। 6-এর এখানে কিছু নেই মানে কি দেবে, 6 দিয়ে দেবে। এবারে দেখো এ আর সি বার করতে বলেছে, তাহলে বিতে আমরা হাত দেবো না, আমরা জাস্ট এখানে কী করবো, দেখো 2 2 4, 2 দিয়ে কাটলাম, এখানে 3 2 6, তার মানে কত হচ্ছে, 3 3 9, 5 2 10। তো 9:10, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ অঙ্ক। এই টাইপের অঙ্ক একটা প্রত্যেকবার কনস্টেবল পরীক্ষায় থাকে। এবারে দেখো 46 নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে, সরল সুদ থেকে বারবার করে বলেছে 2 থেকে 3টে প্রশ্ন থাকবে। তো সরল সুদ থেকে অঙ্কটা আছে, বলছে রিনা একটি সংস্থা থেকে 1200 টাকা সরল সুদে কিছু বছরের জন্য ঋণ নেয়। তো তার প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল আমরা পেয়ে যাচ্ছি পি ইকুয়াল টু 1200। সুদের হার যত বছরের জন্য ঋণ নেয় তার সমান, ঠিক আছে। তো সুদের হার কি, সুদের হার যত বছরের জন্য ঋণ নেয় তার সমান, অর্থাৎ সুদের হার আর ইকুয়াল টু টি হবে। তো টি আর আর সমান, ঠিক আছে, কারণ সুদের হার যত টাইমও ঠিক তত। যদি সে 432 টাকা সুদ হিসেবে পরিশোধ করে তবে সুদের হার কত ছিল। তাহলে সুদ হিসেবে সে পরিশোধ করছে কত, ইন্টারেস্ট আই ইকুয়াল টু 432। তো আমরা ফর্মুলা সবাই জানি, আই ইকুয়াল টু পিটিআর বাই 100। এবারে দেখো আমাদের সুদের হার বার করতে হবে, ঠিক আছে। তো আই কত বলা আছে, আই বলা আছে 432, প্রিন্সিপাল বলা আছে 1200, আর টাইম টি হচ্ছে আর এর সমান, তাহলে এখানে আর রাখলাম, আর এখানে অলরেডি একটা আর আছে, তাহলে দুটো আর হয়ে গেল, আর এখানে কত 100। তো এবারে দেখো 2 0 2 0 ক্যান্সেল করলাম, তাহলে কি থাকছে, দেখো আর ইন্টু আর মানে আর এর স্কোয়ার, আর এর স্কোয়ার কত হচ্ছে 432 ডিভাইডেড বাই 12। তো 432কে 12 দিয়ে ভাগ করলে কত বাজাচ্ছে, দেখো 3 12 36, আর 36 আর 7 43, 72, 6 12 72। তো আর স্কোয়ার ইকুয়াল টু 36, তাহলে আর মানে কত হয়ে যাচ্ছে, 36-এর বর্গমূল করলে কত হবে, 36-এর বর্গমূল করলে 6। তো রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6%। আমি টি এর এখানে আর কেন লিখলাম, এখানে বলা আছে যে যত বছরের জন্য ঋণ নেওয়া হয় সুদের হার তার সমান, ঠিক আছে, সেই কারণে আর ইকুয়াল টু টি লিখলাম। আর টি এর জায়গায় আর রাখার একটাই কারণ, আমাদের রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে, ঠিক আছে। যদি বলতো টাইম তাহলে আরের জায়গায় টি রেখে দিতাম। পরের প্রশ্ন দেখো, এই অনুপাত সমানুপাত অংশীদারি কারবার থেকে কিন্তু প্রচুর অঙ্ক থাকবে। এ বি সি ডি এর মধ্যে কিছু টাকা এত এত অনুপাতে ভাগ করা হয়। সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায় তবে বি কত পায়। দেখো সি কত অনুপাত পায়, সি পায় কিন্তু 4 অনুপাত, এখানে বলা আছে সি হচ্ছে 4 অনুপাত। ডি কত অনুপাত, ডি হচ্ছে 3 অনুপাত। পার্থক্য কত, পার্থক্য হচ্ছে 1 অনুপাত। আর এই 1 অনুপাত মানেই কি বলছে, সি ডি এর থেকে 1000 টাকা বেশি পায়। তো সি এর অনুপাত 1 বেশি, তার জন্য সে কত পাচ্ছে, 1000 টাকা। তার মানে 1 অনুপাতের ভ্যালু কত, 1000 টাকা। তো বি কত টাকা পাবে, বি এর মান কত, 2 অনুপাত। তো 1 অনুপাত যদি 1000 টাকা হয় তো 2 অনুপাত 1000 ইন্টু 2,
মানে 2000 টাকা হবে। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিছুই নেই, অনুপাতের অঙ্ক মানে একদম সহজ অঙ্ক। পরে প্রশ্ন দেখো 49 নম্বর প্রশ্ন, খুবই ভালো একটা অঙ্ক। একটি নৌকা স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 16 কিলোমিটার যায়, কিন্তু সমপরিমাণের পথ স্রোতের প্রতিকূলে 4 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার গতিবেগ কত? যখন নৌকা স্রোতের অনুকূলে যায় তখন কি থাকে, তার সাথে নৌকার বেগের সাথে স্রোতের বেগও থাকে। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই হচ্ছে কি স্রোতের অনুকূলে গতিবেগ নৌকার, ঠিক আছে, এটা তোমরা সবাই জানো। আর এক্স মাইনাস ওয়াই হচ্ছে স্রোতের প্রতিকূলে গতিবেগ, ঠিক আছে। তাহলে তোমরা এখান থেকে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু বের করতে পারবে। এক্স প্লাস ওয়াই গতিবেগ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত? 16 কিলোমিটার যাচ্ছে 2 ঘন্টায়। তো এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত হচ্ছে 8, আর এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত হবে? এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু হয়ে যাবে কিন্তু 16/4, মানে কত? 4, ঠিক আছে। তো এখান থেকে স্থির জলে নৌকার বেগ যদি এক্স হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা বের করে নিতে পারবো কত, দেখো ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে গেল, 2x ইকুয়াল টু কত হচ্ছে 12, তাহলে এক্স ইকুয়াল টু কত 6। তো স্থির জলে নৌকার গতিবেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তো তোমরা এইটা একটু দেখবে ভালো করে, খুবই সহজ অঙ্ক। আমরা এইভাবে ধরে থাকি যে ধরি স্থির জলে নৌকার গতিবেগ কত এক্স কিলোমিটার, আর স্রোতের একটা বেগ থাকে, স্রোতের বেগ হচ্ছে ওয়াই কিলোমিটার। তো নৌকা যখন স্রোতের বেগের সঙ্গে, দেখো এটা হচ্ছে নৌকা, এটা হচ্ছে একটা নৌকা, এই নৌকা যখন স্রোতের অনুকূলে যাবে তখন এই স্রোতের বেগ আর নৌকার বেগ যোগ হয়, তার মানে কত এক্স প্লাস ওয়াই হচ্ছে স্রোতের অনুকূলে গতিবেগ। আর যখন নৌকা এই স্রোতের বিপরীতে যাবে তখন প্রতিকূলে গতিবেগ হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। তো গতিবেগ ইকুয়াল টু কি ডিস্টেন্স বাই সময়। তো ডিস্টেন্স কত 16 কিলোমিটার, টাইম লাগছে 2, তাহলে গতিবেগ হয়ে গেল কত 8 কিলোমিটার প্রতি ঘন্টা স্রোতের অনুকূলে, আর স্রোতের প্রতিকূলে বার করে নিলাম, নিয়ে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এক্স ইকুয়াল টু 6 পেয়ে গেলাম। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। পরে প্রশ্ন দেখো আয়তক্ষেত্র থেকে দিয়েছে আবার একটা অঙ্ক, 50 নম্বর প্রশ্ন। একটি আয়তক্ষেত্রে কর্ণ দেওয়া আছে 41 তার বর্গমূল, ঠিক আছে, আর ক্ষেত্রফল 20 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত? তো এবারে দেখো এটা যদি একটা আয়তক্ষেত্র হয়ে থাকে, ঠিক আছে, এটা হচ্ছে তার কি, এটা তার কর্ণ দেওয়া আছে স্কোয়ার রুট 41 সেন্টিমিটার, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। এখন দেখো যদি আমরা এটাকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরি, এটাকে যদি আয়তক্ষেত্রের প্রস্থ ধরি, তার মানে কত দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফল কত দেওয়া আছে 20 বর্গ সেন্টিমিটার। আর এবারে দেখো এটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে তাহলে এই 90 ডিগ্রির সামনে থাকে কি অতিভুজ। তো আমরা সবাই জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, পিথাগোরাসের সূত্র অনুসারে। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কী হয়ে যায় ভূমি স্কোয়ার, ভূমি এল, আর লম্ব স্কোয়ার বি স্কোয়ার। তার মানে এল এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার মানে আমরা কত পাচ্ছি 41, ঠিক আছে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এইবারে দেখো আমরা এখান থেকে কি করছি, তো এল প্লাস বি তার স্কোয়ার কী হয়, আমরা সবাই জানি এ প্লাস বি এর হোল স্কোয়ার কী হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, বা আমরা এখানে লিখব 2lb, ঠিক আছে। তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত 41, আর ইন্টু 2 ইন্টু এলবি মানে কত, এলবি মানে হচ্ছে 20, তার মানে কত হচ্ছে 41 প্লাস 40 81। তো এল প্লাস বি এর স্কোয়ার 81 হলে এল প্লাস বি কত হবে, এল প্লাস বি হয়ে যাবে স্কোয়ার রুট 81। তো 81 স্কোয়ার রুট মানে কত হবে 9। তো এল প্লাস বি হয়ে গেল কত 9। তাহলে আশা করি তোমাদের এই পর্যন্ত আমি বোঝাতে পেরেছি। এল প্লাস বি হচ্ছে 9, তার মানে দেখো এখানে যদি এল এর মান আমি 5 রাখি আর বি এর মান যদি আমি 4 রাখি, তার মানে 4 5 20, তাহলে এল হচ্ছে 5, বি হচ্ছে 4। আর আয়তক্ষেত্রে কী হয় বলো তো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইকুয়াল হয়, তো এটা যদি 5 হয় তাহলে এটাও 5 হবে। আয়তক্ষেত্রের প্রস্থ ইকুয়াল হয়, কারণ অপোজিট কী হয়, অপোজিট যে বাহু বিপরীত বাহুগুলো একে অপরের সাথে সমান হয়, তাহলে এটাও 4 হবে। তো 5 5 10 আর 4 4 8, তাহলে কী হচ্ছে পরিসীমা 18 সেন্টিমিটার। পরিসীমা মানে সবগুলো বাহুর যোগফল। আশা করি তোমাদের আমি এটা বোঝাতে পেরেছি। তো খুবই একটা ভালো অঙ্ক কিন্তু ছিল এটা। পরের অঙ্ক দেখো কী বলছে, এই ট্রেন সংক্রান্ত অঙ্ক কিন্তু একটা থাকবে, প্রত্যেকবার থাকে, প্রত্যেক পরীক্ষায় থাকে। 71 নম্বর প্রশ্ন, একটি ট্রেন 800 মিটার আর 400 মিটার লম্বা দুটি সেতু যথাক্রমে এত সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে আমরা ট্রেনটির দৈর্ঘ্য ধরে নিলাম এক্স মিটার। আর একটা জিনিস মনে রাখবে, ট্রেন যখন একটা লম্বা সেতু, মনে করো এই যে সেতু, এই সেতুটা যখন অতিক্রম করবে তখন ট্রেন এই যে সেতুর দৈর্ঘ্য যদি 800 মিটার হয় আর ট্রেনের দৈর্ঘ্য যদি এক্স হয়, তাহলে কি হয় ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য যোগ হয়ে যায়, ঠিক আছে। তাহলে 800 মিটার সেতু আর ট্রেনের দৈর্ঘ্য কত এক্স, তা টোটাল লেন্থ কিন্তু এটা হয়ে গেল। আর টাইম লাগছে কত 100 সেকেন্ড। তো এটাই কি হলো ট্রেনের গতিবেগ, ঠিক আছে, ট্রেনের গতিবেগ। তো 800 প্লাস এক্স বাই হচ্ছে 100, এটাই হচ্ছে ট্রেনের গতিবেগ।
আবার ওই একই ট্রেন কী করছে, 400 মিটার লম্বা সেতু 60 সেকেন্ডে অতিক্রম করছে। তো ট্রেনের গতিবেগ সমান করে দিলাম, সেম করে দিলাম, কারণ একই তো ট্রেন। তো এখান থেকে আমরা এক্সের ভ্যালু পেয়ে গেলে আমাদের ট্রেনটির দৈর্ঘ্য পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার বলছি, একটা ট্রেন যখন কোনো সেতুকে অতিক্রম করে তখন সম্মিলিতভাবে ট্রেন নিজের দৈর্ঘ্য আমি এক্স ধরেছি ট্রেনের দৈর্ঘ্য প্লাস ওই সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে তার টোটাল ডিস্টেন্সটা কিন্তু আমরা মেজারমেন্ট করি। তাহলে সেতু কত 800 আর ট্রেনের দৈর্ঘ্য এক্স, তাহলে টোটাল যে ডিস্টেন্স কভার করছে সেটা কত 800 প্লাস এক্স। তো একইভাবে এখানে 400 মিটার লম্বা সেতু, তাহলে 400 প্লাস এক্স এই ডিস্টেন্স কিন্তু কভার করবে কে, ওই ট্রেনটি। ঠিক আছে, কত সেকেন্ডে, 60 সেকেন্ডে। এবারে একটু ক্যালকুলেশন করলে এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য ক্যান্সেল করো, 5 দুগুণে 10, 3 দুগুণে 6। ঠিক আছে, এবারে এইভাবে কোনাকুনি একটু গুণ করে নাও, তাহলে কী হচ্ছে 3 8 24 প্লাস 3x, এই সাইডে কী হচ্ছে 4 5 20 প্লাস 5x। আশা করি বুঝতে পেরেছো। তো এবারে দেখো 2x মানে কত, 2x মানে হচ্ছে 400, 2x মানে কত 400, x মানে কত হয়ে যাচ্ছে 400 ভাগ 2 মানে 200। তো ট্রেনের দৈর্ঘ্য কত হয়ে যাবে 200 মিটার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে দেখো আবারও একটা আয়তক্ষেত্র থেকে অঙ্ক এসছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত, বর্গ সেন্টিমিটার, 5 সেন্টিমিটার দৈর্ঘ্য আর 4 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কতগুলি টালি দিয়ে আয়তক্ষেত্রটি আবৃত করা যাবে। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত 1200। আর বলছে যে টালির দৈর্ঘ্য কত 5 আর প্রস্থ কত 4, তাহলে টালির ক্ষেত্রফল কত হয়ে যাবে 4 5 20 বর্গ সেন্টিমিটার। তো এই যে ক্ষেত্রফল আয়তক্ষেত্রটা, মনে করো এই একটা ঘর, আয়তক্ষেত্রের ঘর 1200 কত 1200 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তো আর এই যে টালি, ছোটো ছোটো টালি এটা কত 20 বর্গ সেন্টিমিটার টালির ক্ষেত্রফল। তো এইরকম ছোটো ছোটো টালি দিয়ে আয়তক্ষেত্রটিকে আবৃত করা যাবে। তো কতগুলো টালি লাগবে, তো এই 1200কে এখন যদি তুমি 20 দিয়ে ভাগ করো ততগুলো টালি লাগবে। তার মানে কত হচ্ছে 6 দুগুণে 12 60। তো 60টি কিন্তু টালি লাগবে, 60টি টালি দিয়ে এই 1200 বর্গ সেন্টিমিটার আয়তক্ষেত্রকে কী করা যাবে, আবৃত করা যাবে। তো কিছুই করলাম না, এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে সেটা লিখলাম, আর যে টালির দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে তার ক্ষেত্রফল বার করে নিলাম। ঠিক আছে, বার করে জাস্ট ভাগ করলে কিন্তু আমাদের যে রিকোয়ার্ড অ্যান্সার সেটা আমরা পেয়ে গেছি। তো গাইস দেখো, এই টাইপের অঙ্ক থাকলে কী করবে, কিছুই করার দরকার নেই, জাস্ট শুধুমাত্র লিখবে যে 2.39 এটাকে তোমরা এ ধরো আর 1.61 এটাকে বি ধরো। তো এখানে আমরা কী পাচ্ছি দেখো, 2.39কে এ ধরেছি মানে এ স্কোয়ার, আর এটাকে পাচ্ছি বি এর স্কোয়ার, আর নিচে কী হচ্ছে এ মাইনাস বি। তো উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কী হয়ে যাবে এ প্লাস বি, ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা হচ্ছে এ মাইনাস বি, আর নিচে কী হচ্ছে এ মাইনাস বি থাকছে। তো এ মাইনাস বি কেটে গেল, থাকছে কি এ প্লাস বি, তার মানে কত এ প্লাস বি, এ মানে হচ্ছে 2.39 আর বি হচ্ছে 1.61। তো এটাকে যদি যোগ করো 9 এর 10 0, 6 3 9 10 0, 2 1 3 4, তো রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ 4। এবারে দেখো পরের অঙ্কটা কী বলছে, কোনো সংখ্যার 5% যদি 12 হয় তাহলে সংখ্যাটি কত। তো এটা খুব সহজ অঙ্ক, 5% কত এর সমান 12 এর সমান, তাহলে আমাদের 100% বের করতে হবে। তো 100% কত হবে 12 × 100 বাই হচ্ছে 5, তো 5 20 100, 12 দুগুণে 24, 240। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো গাইস এই ছিল আজকের অঙ্ক, প্রত্যেকটা অঙ্কই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি অঙ্কগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই টাইপের অঙ্ক কিন্তু প্রতিদিন তোমরা রোজ সন্ধ্যে 7টা 7 PM, কী বললাম 7 PM কিন্তু এই ক্লাসটা পাবে সন্ধ্যে 7টার সময়। তো অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে আমাদের সাথে থাকবে। থ্যাংক ইউ, বাই বাই।